2009 সালের পর থেকে এই 14-15 বছর এই সময়টায় অর্থনীতির বেশ পরিবর্তন হয়েছে, কিন্তু এটার ভিতরটা ফাঁকা হয়ে গেছে। পুঁজিবাজারের কথা বলেন, ইন্স্যুরেন্সের খাত, প্রতিটি আর্থিক খাতের সমস্ত যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, সব প্রতিষ্ঠানগুলো কিন্তু রুগ্ন। এগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা সবল না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তো আমাদের উন্নয়নটাকে ব্যাহত হবে। যেগুলো ব্যাংক সমস্যায় পড়েছে, সবগুলোই যে বাঁচিয়ে রাখতে হবে সহায়তা করে দিনের পর দিন, এটা কিন্তু আমার মনে হয় গ্রহণযোগ্য একটা স্ট্র্যাটেজি নয়। 3 বছর ধরে যে এই যে একটা উচ্চ মূল্যস্ফীতি প্রত্যেকের জীবনকে কিন্তু দুঃসহ করে তুলেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে যদি আমরা স্বাভাবিক গতিতে ফিরিয়ে না আনতে পারি, তাহলে তো আমরা আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভবপর হবে না। আমরা এই সমস্যাগুলো দ্রুততম সময়ে করার প্রয়োজন আছে, কারণ আমাদের হাতে তো সময় নেই। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন টিভিএস স্টুডিওতে ডক্টর মুস্তফা কে মুজেরি। দর্শক, আমরা হয়তো অনেকেই চিনি স্যারকে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ সেটার মহাপরিচালক ছিলেন। বর্তমানে একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্সে, সেটার ইডি হিসাবে, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে স্যার কাজ করছেন। সো বাংলাদেশের অর্থনীতি নিয়ে তার অনেক অভিজ্ঞতা, বিস্তর অভিজ্ঞতা। সো দর্শক, আমরা স্যারের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত এবং সামনে আসলে চ্যালেঞ্জেস কি করতে হবে সবকিছু নিয়ে, এবং আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। সো স্যার, আপনাকে স্বাগতম টিভিএসে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ যে আপনি সময় করে আসতে পেরেছেন। সেজন্য আমরা উই আর রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম গ্রেটফুল অলসো। স্যার, যেটা বলছিলাম যে বাংলাদেশের ইকোনমি তো ধরেন আমরা দেখেছি যে গত সরকারের সময় অনেক ধরনের আমরা একটা মিথের মধ্যে ডেভেলপমেন্ট, উন্নয়নের জোয়ার, এরকমের জিডিপি গ্রোথ, পার ক্যাপিটা সব কিছুই হাই। তো অর্থনীতিটা স্যার বর্তমানে যে এই যে বড় একটা পরিবর্তনের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানে, শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়ন, তো তারপরে নতুন বাংলাদেশের বর্তমান অর্থনীতিটা কেমন দেখছেন আপনি? আসলে একটা জিনিস আমাদের যদি চিন্তা করে দেখেন যে বিগত এই 2009 সালের পর থেকে যে এই 14-15 বছর এই সময়টায় অর্থনীতির বেশ পরিবর্তন হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনি অবকাঠামোর দিক থেকে দেখেন, বিভিন্ন মেগা প্রকল্পের দিক থেকে দেখেন, অন্য দিক থেকে প্রাইভেট সেক্টরও দেখেন। প্রাইভেট সেক্টরও কি ছিল 2008-9? সবকিছুতেই কিন্তু একটা পজিটিভ পরিবর্তন হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এটার ভিতরটা ফাঁকা হয়ে গেছিল। আপনার উপরে আপনি একটা ইয়েগুলো আমাদের বেড়েছে, কিন্তু সব বেড়েছে, কিন্তু ভিতরটা ফাঁকা হয়ে গেছে। এবং সেই ভিতরটা যে ফাঁকা, এইটার কিন্তু যেটা বলে আলামত, আমরা কিন্তু এই কোভিডের পর থেকেই আলামত গুলো একটা একটা করে বের হচ্ছিল। যেমন স্যার কিছু যদি এক্সাম্পল, যেমন আপনি যেমন ধরেন যে এই সময় আপনার আমাদের যেটাকে বলতে পারি আমাদের আমাদের বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা। তার আগে আমরা শুনেছি $48 বিলিয়ন রিজার্ভ। হ্যাঁ, কিন্তু এই যে অস্থিরতা, হঠাৎ করে এই রিজার্ভে যে একটা ধস নামলো, এটা কিন্তু ওই হাসিনা সরকার থাকার সময় থেকেই কিন্তু ধসটা নেমেছে। ওই সময়ই ধসটা নেমেছে আর কি, হঠাৎ করেই ধসটা নেমেছে। এটা যেমন, তারপরে মূল্যস্ফীতি। তাহলে এই যে বিভিন্ন সূচকগুলো, সব সূচক, তারপরে ইভেন প্রবৃদ্ধির সূচকও যদি আপনি দেখেন, এই সময় একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড শুরু হয়ে গেছে, তাই না? তাহলে ওই আগের যে
যে সরকার, ওই সরকারের আমলেই 2-3 বছরেই কিন্তু ওই যে ভিতরটা যে ফাঁকা, তার আলামতগুলো কিন্তু বের হওয়া শুরু হয়েছিল। মানে ভিত্তি যে দুর্বল সেগুলো সেটা কিন্তু প্রকাশ পেতে শুরু করেছিল এবং সরকার বিভিন্নভাবে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল, করেছিল। কিন্তু আপনি দেখেন যে এই যে পরিবর্তন হলো, তারপরে তো আমরা দেখছি যে ভিতরটা কতখানি ফাঁকা, তার যে আলামতগুলো, তার আপনি দেখেন ব্যাংকিং সেক্টর তো অন্যতম আপনি উদাহরণ। ব্যাংকিং সেক্টর দেখেন, অন্যান্য খাতগুলো দেখেন, ব্যাংকিং সেক্টরে ব্যাংকগুলো তো মোটামুটি ব্যাংকিং সেক্টরটার একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসছে, তাই না? এসছিল আর কি। এবং এখনো যে আমরা যে খুব একটা সেটাকে করতে পেরেছি, তাও কিন্তু 2-3 মাসে তো এত এটা সম্ভব না। সম্ভবপর নয়। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মতো একটা দেশে এই যে ব্যাংকিং সেক্টরটা, এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, তাই না? তাহলে অন্য দেশের ধরেন যে আমেরিকান ব্যাংকের তুলনায় বাংলাদেশে আসলে অর্থনীতির জন্য বাংলাদেশি ব্যাংক, কারণ সবাই তো এইখানেই ফান্ডিং এর জন্য যায়, টাকার জন্য যায়। অবশ্যই আপনি দেখেন যে এই যে ব্যাংকিং সেক্টর এবং আমরা উন্নয়নের ধারাবাহিকতায় আমরা আজকে এমন একটা পর্যায়ে এসেছি যেখানটায় এই ব্যাংকিং খাত বা আর্থিক খাত, যেটাকে আমরা সামগ্রিকভাবে বলি, এই আর্থিক সেবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি কৃষি উন্নয়ন বলেন, শিল্প উন্নয়ন বলেন, বা সেবা খাতের উন্নয়ন বলেন, যে কোনো খাতের উন্নয়ন বলেন, এখন কিন্তু আপনি এই আর্থিক সেবা ছাড়া কোনো কিছুই কিন্তু করতে পারবেন না, তাই না? অর্থাৎ আগে কিন্তু এটা এতটা হয়তো আর্থিক খাতের উপর নির্ভরশীল ছিল না। আমরা অবশ্যই বিগত যদি স্বাধীনতার পর থেকে 50 বছরের বেশি সময়ের একটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রতিটি খাতে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। আমাদের সামগ্রিক যেটা আমরা যে বলি, যেটাকে ম্যাক্রো ইকোনমি যেটা বলি, সেখানে একটা পরিবর্তন এসছে এবং আমাদের কাঠামোগত রূপান্তরও কিন্তু অনেক হয়েছে অর্থনীতিতে বিগত 50 বছরের বেশি সময়। তাহলে এই যে কাঠামোগত রূপান্তরের যে ধারাবাহিকতা, এই সব কিছু মিলিয়ে আমাদের এখন কিন্তু এই আর্থিক খাতের গুরুত্ব অত্যন্ত। এখন সেই আর্থিক খাতটাই কিন্তু আপনি দেখেন যে এখন আপনি ব্যাংকিং খাত বলেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথাগুলো বলেন, বা পুঁজি বাজারের কথা বলেন, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের খাত, প্রতিটি আর্থিক খাতের সমস্ত যে আমাদের যে ইয়েগুলো আছে, সেবা প্রতিষ্ঠানগুলো আছে, কোনোটা সব প্রতিষ্ঠানগুলোই কিন্তু রুগ্ন। ভালো স্বাস্থ্যের অধিকারী আপনার কয়টা আছে? ব্যাংকের কথাই বলেন বা অন্য কোনো প্রতিষ্ঠান। তাহলে এই যে একটা রুগ্ন আর্থিক খাত, এটা তো আমাদের উন্নয়নের একটা চালিকা শক্তি হওয়ার কথা। এখানে তো চালিকা শক্তি হওয়ার মতো ক্ষমতাই নেই তার, তাই না? তাহলে আমরা এই বিগত 15 বছরে আমরা এই উন্নয়ন করেছি যেটা, কিন্তু একই সঙ্গে সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য যে আর্থিক সংক্রান্ত বা উন্নয়ন সংক্রান্ত যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠান কিন্তু আমরা অনেকটাই ধ্বংস করেছি অথবা এগুলোকে রুগ্ন করে তুলেছি হয়েছে আর কি। তাহলে সবকিছু মিলিয়ে আজকে আপনি দেখেন যে আমাদের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটা ভালো উৎপাদন মানে কর্মক্ষম একটি প্রতিষ্ঠান কি পাবেন আপনি? একটি প্রতিষ্ঠানে কিন্তু নাই। প্রতিটি প্রতিষ্ঠানই কিন্তু আমরা দুর্বল হয়ে গেছে। এটা যে একটা আমাদের আগামী উন্নয়নের পথে, এখন তো এগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা সবল না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তো আমাদের উন্নয়নটাকে ব্যাহত হবে। আমরা স্বাভাবিক উন্নয়নের গতিধারা তো ফিরে পেতে পারবো না, তাই না? তাহলে এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে তো দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাটিয়ে উঠতে হবে, তাই না? আপনি যদি ব্যাংকিং খাতের কথাই দেখেন, ব্যাংকিং খাতে তো এই বিগত 3 মাসে কিছুটা হলেও ইয়েটা ফিরে এসছে। যেমন আপনি একটা জিনিস দেখেন যে আমাদের ফরেন এক্সচেঞ্জ,
বৈদেশিক বা মুদ্রার exchange rate, বাজারে হ্যাঁ, বৈদেশিক মুদ্রার বাজারে যে অস্থিরতাটা ছিল, জি এক্সচেঞ্জ রেট যে অস্থিরতা ছিল, এটা এখন অনেকটাই একটা, যেটাকে বলবো মানে ডলার পাওয়া স্তরে, যাচ্ছে, হ্যাঁ, এবং আমরা এবং কথা বলেছি হ্যাঁ, ইম্পোর্টাররা এ- কেউ এ- এলসি ওপেন হ্যাঁ, করতে চাইলে সব সে পারছে। পারছে। So, তার অনেকটা মানে কি, নর্মাল। অনেকটাই এগুলো একটা এই স্থিরতার মধ্যে চলে এসছে, তাই না? ব্যাংক খাতগুলো, ব্যাংকিং সেক্টরটাকে যদি আমি দেখি, ব্যাংকিং সেক্টরে এখন কিছুটা আপনার স্বল্প মেয়াদি নীতি কিছু বাস্তবায়ন করা হচ্ছে, যেমন যেগুলো দুর্বল ব্যাংক সেগুলোকে আহ, আহ, কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্ব, লেন্ডার প্লাস রিসোর্ট, কাজেই যে ব্যাংকগুলো দুর্বল, যেগুলো চলতেই পারছিল না, তাদেরকে তারা কিছুটা হলেও ওই ব্যাংকগুলোর মাধ্যমে তাদের হ্যাঁ। দিয়ে একটা সহায়তা দেওয়ার মানে ব্যবস্থা গ্যারান্টি করা দিচ্ছে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক। সহায়তা দেওয়ার চেষ্টা করতেছে যাতে এগুলো ঘুরে দাঁড়াতে পারে। এখন একটা বড় জিনিস হচ্ছে কি, আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে এই যে দুর্বল ব্যাংক যেগুলো আছে, এগুলোকে একটা, আমার মনে হয় যে আমি যেটা মনে করি যে তাদেরকে একটা যেটাকে আমরা বলতে পারি যে টাইম বাউন্ড একটা ফ্রেমওয়ার্ক দেওয়া উচিত। আচ্ছা, একটা সময়, হুম। এটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, ইজ দ্য টাইম। হুম। একটা টাইম বাউন্ড ফ্রেমের মধ্যে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহায়তা দেওয়া উচিত। অর্থাৎ এই সহায়তা চলতে পারে না রাইট। যদি এরা এই সময়ের মধ্যে তারা নিজের পায়ে না দাঁড়াতে পারে, তখন আমাদেরকে অন্য কিছু চিন্তা কিন্তু করতে স্যার হবে। এই সমস্যা ব্যাংকগুলো যেটা, এই যে নিজের পায়ে দাঁড়ানোর কথা বললেন এই জি। প্রসঙ্গে, ধরেন যে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকের, কারণ এই ব্যাংকগুলো তো অনেক প্রবলেম, এবং আপনি জানেন যে লোনের নামে টাকা বের করে জি, নেওয়া হয়েছে। জি, হুম, হুম। সো ডিপোজিটরদের, আর যেহেতু লেখালেখি বা বাংলাদেশ ব্যাংক নিজেও, সরকার এনবিআর ওই যে কয়েকটা ব্যাংকের উপরে রেস্ট্রিকশন, এদের পে অর্ডার চেক অ্যাকসেপ্ট হবে না। সো এসবের কারণে তো ধরেন যে ওইসব ব্যাংকের যারা ক্লায়েন্ট বা যারা ডিপোজিটর, তো সবাই একটু না অনেকটা উদ্বেগের অবশ্যই, যথেষ্ট তাদের কারণ আছে। কারণ তারা তো তাদের অনেক ডিপোজিটের আছে, তাদের টাকাটা তাদের প্রয়োজনে তুলতেও পারছে Exactly, না, তুলতে পারছে সে না। ক্ষমতাটা নাই ব্যাংকগুলো, হ্যাঁ। তাই না? তো এটা ধরেন যে সাপোর্টটা দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে, কোনো ব্যাংক বলছে যে এটা এতটাই অপ্রতুল হুম, যে আমি তো ডিপোজিটরের ডিমান্ডও যথেষ্ট মিট করতে পারছি না, আর আমি তো বিজনেসও যদি না করতে পারি তাহলে তো আমি ধার করে শোধ করতেছি। জি, এটা তো আসলে এই ব্যাংক কখনোই আপনি ভালো হবে না, বিকজ সে লসের মাধ্যমেই যাবে। জি, মানে তার ডিপোজিট উইথড্র হচ্ছে, এটা ভালো ব্যাংকে জমা হচ্ছে, আর ওই ভালো ব্যাংক থেকে এরা আবার ধার করছে। জি, সো অবশ্যই। সো তা এখন একটা জিনিস হচ্ছে কি, যে আপনি যেটা এখানে যে বললেন, আপনার কোনো পরামর্শ যে সেন্ট্রাল ব্যাংক আরো আউট অফ দ্য বক্স আরো, বা এদের ধরেন যে এই যে খুব 100, 200, 500 কোটি না দিয়ে সে একসাথে 2000, 3000 বা 5000 কোটি টাকা দেওয়া যায় কিনা? হোয়াট ডু থিঙ্ক? না, এখন এখানে একটা জিনিস হচ্ছে কি, যে ব্যাংকগুলোকে কিন্তু নিজেদেরকেই তারা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে তার যে কৌশল, হুম। এই কৌশলটা কিন্তু ব্যাংকগুলোকেই বার করতে হবে। এটা ব্যাংকগুলোরই দায়িত্ব। বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা করে দিবে না, এটা তার বাংলাদেশ ব্যাংক সহায়তা দিতে পারে, সেটা তারা নেগোশিয়েট করতে পারে, কিন্তু কি কৌশলে এই একটা ব্যাংক যেটা আজকে দুর্বল ব্যাংক হয়েছে, আপনার ব্যাংকিং সেবাগুলো দিতে পারছে না, বা গ্রাহককে ধরে রাখতে পারছে না, বা এই আজকে যে সমস্যার মধ্যে পড়েছে, এই সমস্যার উত্তরণের মৌলিক বা প্রাথমিক দায়িত্ব কিন্তু ব্যাংকগুলো নিজের, কারণ ব্যাংকগুলো নিজেই এই সমস্যাটার মধ্যে পড়েছে। এখন কৌশলটাকে তাদেরকেই নির্ধারণ করতে হবে এবং তাদেরকেই এটাকে বাস্তবায়ন করে বেরিয়ে আসতে হবে। কেউ কিন্তু সহায়তা দেবে না বেরিয়ে আসার জন্য। কাজেই একটা এমন হতে পারে যে ব্যাংকগুলো যদি নিজস্ব একটা কৌশল, অবশ্যই এটা বাস্তবায়নযোগ্য কৌশল হতে হবে। একটা আকাশচুম্বী কৌশল হলে তো সেটা আর গ্রহণযোগ্য হবে না, তাই না? একটা বাস্তবায়ন যদি কৌশল তারা নির্ধারণ করে যে আমি এইভাবে আগামী 2 বছরের মধ্যে বা এর মধ্যে আমি একটা ফাংশনাল ব্যাংক হিসাবে আবির্ভূত হব এবং তার জন্য আমার এই সহায়তাটুকু দরকার, সেটা নেগোশিয়েট করে হয়তো করে নিতে পারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। এবং তারা যদি বাংলাদেশ ব্যাংক মনে করে যে না, এটা একটা
বাস্তবায়নযোগ্য এবং এটার একটা প্রসপেক্ট আছে, তখন তারা হয়তো সহায়তা দিতে পারে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক তো আউট অফ দ্য ওয়ে আপনার এদেরকে এইভাবে সহায়তা, আপনি অন্য দেশের কথা চিন্তা করেন, আমেরিকার কথা চিন্তা করেন, সেখানে ফেডারেল সিস্টেম কি একটা ব্যাংক সমস্যায় পড়লে তারা কি সহায়তা প্রদান করে? স্যার সরকার আবার বেল আউট তো করে। হ্যাঁ, বেল আউট তো আমরা দেখেছি যে আমেরিকাতে বিভিন্ন সময় তো সরকার বেল আউট করে যখন তারা মনে করে যে এটা বেল আউট করার দরকার আছে। ওখানে কিন্তু অনেক ব্যাংক আছে যেগুলো অটোমেটিক্যালি অনেক ব্যাংকই বন্ধ হয়ে যায়, তাই না, কলাপস করে। কলাপস করা কিন্তু বা আমেরিকায় খুবই সাধারণ ঘটনা। তাহলে ওখানে যেটা সাধারণ ঘটনা আমাদের এখানেও একটা সাধারণ হতে পারে। কাজেই এই যেগুলো ব্যাংক সমস্যায় পড়েছে সবগুলোই যে বাঁচিয়ে রাখতে হবে সহায়তা করে দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর, এটা কিন্তু আমার মনে হয় গ্রহণযোগ্য একটা স্ট্র্যাটেজি নয়। যেগুলোর প্রসপেক্ট আছে, যেগুলো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে, তাদেরকে সহায়তা দিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারে। আর যেগুলোর মানে একেবারেই মনে হয় যে না, এগুলো কোনোই সম্ভাবনা নাই, এমন একটা পর্যায়ে আছে, তাহলে সেগুলোকে নিয়ে ভিন্ন ধরনের চিন্তা করার একটা বোধহয় সময় এসছে আমাদের। এবং কারণ এটা আমাদেরকে চিন্তা করে দেখতে হবে, কারণ এখন 8টা 10টা বা হোয়াট এভার মেবি দি নাম্বার অফ ব্যাংকস, তাই না? এখন সব ব্যাংকগুলোকেই যে সহায়তা দিয়ে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এরকম তো কোনো থাকতে পারে না, তাই না? তাহলে আরো রাইট সরকারের ভাববার ব্যাপার আছে, এখানে ভাববার বা আলাপ আলোচনা করার দেখার একটা বিষয় আছে যে না, আসলে সত্যিকার অর্থে এই ব্যাংকটা ঘুরে দাঁড়াতে পারে কি পারে না, পারার সম্ভাবনা কতটুকু, সেইভাবেই জিনিসগুলো চিন্তা ভাবনা করা উচিত হবে আমার মনে হয়। স্যার, সেন্ট্রাল ব্যাংক আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক, যেটা বলা হয় তো যে ম্যাক্রো ইকোনমির কাস্টোডিয়ান বলা যেতে পারে, বা আপনি ধরেন যে মানে এই যে অর্থনীতির ইনফ্লেশন বলেন বা গ্রোথ, ইকোনমিতে কত টাকা যাবে না যাবে কি হবে, সেন্ট্রাল ব্যাংকের একটা বড় ভূমিকা। এই যে ইন্টারেস্ট রেট বাড়ানো কমানো সবকিছুর মধ্যে মানে অর্থনীতির অনেক কিছুই আসলে এই থ্রু সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ইন্ডিকেট করে বা ডিসিশনগুলো আসে। তো গত 15 বছরে আপনি আমাদের বাংলাদেশ ব্যাংকের রোল, এই যে আর্থিক খাতের যে এই যে অনিয়ম, ব্যাপক লুটপাট, এটা তো সেন্ট্রাল ব্যাংক একদম দায়টা এড়াতে পারে না। আপনি একজন সাবেক প্রধান অর্থনীতিবিদ হিসেবে জানতে চাচ্ছি যে হোয়াট ডু ইউ থিঙ্ক যে সেন্ট্রাল ব্যাংকেরও কি আমাদের এই যে কমার্শিয়াল ব্যাংকিং সেক্টরের মতো বা শিডিউল ব্যাংকের মতো কি তাদেরও গুণগত মানটার নিচে নেমেছে? হ্যাঁ, এখন একটা হচ্ছে যে কোনো দেশেই যে কেন্দ্রীয় যে ব্যাংক, এটা হচ্ছে কি আপনার ব্যাংকিং ব্যবস্থা বা এই সার্বিক আর্থিক খাতের এটা হচ্ছে নিয়ন্ত্রক, এবং এদের কাজ হচ্ছে আর্থিক খাতটা যাতে সুন্দরভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং যেটাকে বলে স্থিতিশীলতা, বিশেষ করে মূল্যস্ফীতি, এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে উন্নয়নে সহযোগিতা করা আমাদের মতো দেশে, তাই না? এটা হচ্ছে মূল তাদের কর্তব্য, তাই না? তো এখন একটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা, এই ভূমিকাটা তারা কি কতটুকু পালন করেছে সেটা নিয়ে হয়তো একটা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে আসলে আজকে যে আমাদের ব্যাংক ব্যবস্থাটা আজকে যে পর্যায়ে এই যে যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ব্যাংক ব্যবস্থাগুলা আসলে বেশি, অনেক ব্যাংক আছে যেগুলো খুব কমই ব্যাংক আছে যেগুলো এখন প্রপারলি ফাংশন করতে পারতেছে। আপনি দেখেন যেগুলো রাষ্ট্রীয় ব্যাংক বা ইভেন প্রাইভেট সেক্টরের যে ব্যাংকগুলো আছে এর মধ্যে অনেকগুলো ব্যাংক কিন্তু এগুলো এখন প্রবলেম ব্যাংক হয়ে দাঁড়িয়েছে, তাই না? এদের সুস্বাস্থ্য কিন্তু এখন এরা বিভিন্ন রকম অসুস্থ একটা ব্যাংকিং খাতে, এবং এটা কিন্তু আমাদের এন্টায়ার ব্যাংকিং খাতটাকেই এটা একটা প্রভাবিত করছে, বিরূপ প্রভাবিত করছে, তাই না? তো এখন এই যে একটা বিরূপ প্রভাব, যেহেতু বাংলাদেশ ব্যাংক তো এদের ফাংশনটাকে কন্ট্রোলেরাই করতো, তাই না? তাহলে নিশ্চয়ই তাদেরও একটা
এখানটায় আমি বলবো দায়বদ্ধতা আছে, কারণ তাদেরও তো এটা দেখা উচিত ছিল যে কিভাবে এই ব্যাংকগুলো আজকে এই পর্যায়ে এসছে। এনবিএফআই এরও তো তারা রেগুলেটর। অবশ্যই যে এনবিএফআই সবাই জানে, সাধারণ মানুষও জানে, সেখানে কি বাংলাদেশ ব্যাংক কোনো কিছু তারা দেখতে পারেনি? ইন্সপেকশন করা তো তাদের দায়িত্ব। এখন একটা হচ্ছে কি যে আপনি যদি ওই যে সময়টার কথা আমরা আলোচনা করছিলাম যে এই অগস্টের পূর্ববর্তী সময় বিগত বিশেষ করে 2014-15 সাল থেকে প্রথম সময়টা হয়তো অতটা হয়নি, কিন্তু পরবর্তী সময়গুলোতে তখন কিন্তু যেটা হয়েছে আমাদের দেশে সত্যিকার অর্থে যেটা হয়েছে, আপনি এই যে দেখেন আমাদের তথাকথিত একটা ব্যবসায়ী গ্রুপ, রাইট, অলিগার্ক চিন্তা শ্রেণী, করেন, হ্যাঁ, তারপরে ব্যাংক ব্যবস্থাটা দেখেন, রাজনৈতিক যে ইয়েটা ছিল, প্রভাবটা ছিল, অর্থাৎ রাজনৈতিক ছত্র ছায়ায় এই ব্যাংকিং খাতের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা, এক ব্যবসায়ী মহল, তারপরে যারা বিভিন্নভাবে পলিসি মেকার ছিলেন এবং ইনস্টিটিউশন ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, এর সবাই মিলে কিন্তু আজকে এই ব্যাংকিং খাত থেকে আর্থিক খাতে এই পিছনে কিন্তু এদের সবারই কিন্তু একটা ভূমিকা আছে। অর্থাৎ এখানটা একটা আমরা যেটাকে বলতে পারি একটা গোষ্ঠী সৃষ্টি হয়েছিল, যে গোষ্ঠীটা কিন্তু ব্যাংক ব্যবস্থা থেকে আরম্ভ করে গোটা আর্থিক খাতটাই আজকে এই অবস্থার জন্য দায়ী, এবং তার জন্য এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও ভূমিকা আছে। জি জি স্যার। কাজেই বাংলাদেশ ব্যাংকে তারা যদি তাদের দায়িত্ব সুচারুভাবে পরিপালন করত, তাহলে তো এই ব্যাংকের যে পরিচালনা পর্ষদ বা অন্যান্য যে পারমিশন লাগে, সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিটের বাইরে লোন দিতে গেলেও সেন্ট্রাল ব্যাংকের অনেক কিছুতে তো সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে। তো স্যার আমরা ওই বিষয়ে অত আর ডিটেইলে না যাই, আমরা একটু অর্থনীতি নিয়ে যদি আলোচনা করি, যে বর্তমানে অর্থনীতির আপনি চ্যালেঞ্জ কি দেখছেন মেইন? এখন একটা হচ্ছে যে বর্তমান অবস্থায় যে অর্থনীতি, তাই না, অর্থনীতিতে সমস্যাগুলো তো আমরা সবাই জানি, কতগুলো সমস্যা। যেমন আপনি প্রথম কথা হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি কিন্তু বিগত 3 বছর প্রায় কি তার বেশি সময় হয়ে গেল, প্রায় 3 বছর ধরে কিন্তু একটা অতি উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, তাই না, প্রায় 10-এর কাছাকাছি, অ্যারাউন্ড 10, সময় কম বেশি কিছু হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের জন্য উচ্চ মূল্যস্ফীতি। এবং এই মূল্যস্ফীতির ফলে অর্থাৎ একটা জিনিস হচ্ছে এই যে 3 বছর ধরে যে এই যে একটা উচ্চ মূল্যস্ফীতি, এটা কিন্তু আমাদের বিশেষ করে স্বল্প আয়ের জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী এবং লোয়ার মিডল ক্লাস থেকে আরম্ভ করে প্রত্যেকের জীবনকে কিন্তু দুঃসহ করে তুলেছে, তাই না? কারণ তাদের কিন্তু আর কোনো রকম এই ক্ষমতা যেটা থাকে, তাই না, সেটা কিন্তু ওয়েজ গ্রোথ তো গত 3 বছরই আপনার লোয়ার দেন ইনফ্লেশন স্বাভাবিকভাই। কারণ এটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে কি, এই সময়টাই কিন্তু আমাদের অর্থনীতি তেমন একটা প্রবৃদ্ধি বা বিস্তৃত হয় নাই। হ্যাঁ, আপনি একটা জিনিস তাহলে একটা জিনিস মূল্যস্ফীতির একটা বড় সমস্যা, যেটা কিন্তু এখনো আমরা কন্ট্রোল করতে পারিনি। যদিও বাংলাদেশ ব্যাংক দেখেন যে তাদের যে পলিসি যে রেটটা, পলিসি রেট কিন্তু 10-এ নিয়ে গেছে, হুইচ ইজ ভেরি হাই, 10-এ নিয়ে গেছে, কিন্তু তার ফলে কিন্তু আমরা খুব একটা যে সুফল পেয়েছি তা তো নয়। এখন এটার জন্য কি করণীয় আমাদের, এটা একটা চিন্তা করতে হবে। এটা একটা সমস্যা, বাংলা বর্তমান সময়ের একটা বড় সমস্যা। 2 নম্বর একটা বড় সমস্যা হচ্ছে কি, যে আমরা আমাদের যে অর্থনীতিটা এখন কিন্তু প্রবৃদ্ধি কিন্তু খুব একটা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, অর্থাৎ অর্থনীতি কিন্তু বাড়ছে না, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে না, তাই না, বিনিয়োগ স্থবির হয়ে গেছে, তাই না। কারণ এই পরিস্থিতিতে যে একটা এখনো তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরম্ভ করে সামগ্রিকভাবে একটা যে
যেটাকে আমরা বলি গভর্নমেন্টের প্রশাসন হ্যাঁ। বলেন বা সার্ভিস হ্যাঁ, দেওয়া, সবকিছু মিলিয়ে, অর্থাৎ এখানটায় যে একটা বিনিয়োগ বান্ধব যে পরিবেশ, এটা কিন্তু বিরাজমান নয়। তাহলে এটা কিন্তু একটা বড় সমস্যা। কারণ আমাদের যদি বিনিয়োগ না হয়, নতুন করে বিনিয়োগ না হয়, দেশীয় বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ যাই হোক না কেন, নতুন বিনিয়োগ যদি না হয়, তাহলে তো কর্মসংস্থানও বাড়বে না, রাইট? তাই না? কর্মসংস্থান না বললে এই যে যারা জনগোষ্ঠী যারা এখন কর্মজীবনে প্রবেশ করছে, কর্মক্ষম হচ্ছে, তাদেরকে আপনি কোথায় জায়গা দিবেন, তাই না? এটা তো 25 লক্ষ লোক প্রতি বছর আপনি কর্মক্ষম হচ্ছে আর কি, যাদের জন্য আপনার কর্মসংস্থানের যোগান দেওয়া দরকার আছে, তাই না? তাহলে এটা তো আমরা একটা সমস্যার মধ্যে আছি, বড় সমস্যা। আর প্রবৃদ্ধি যদি না হয় অন্যান্য ক্ষেত্রে, আপনি অন্যান্য ক্ষেত্রগুলো দেখেন, মানে আমাদের অর্থনীতির বা প্রতিটি ক্ষেত্রে আপনি শিক্ষার কথা বলেন বা স্বাস্থ্যের কথা বলেন, কোথাও কিন্তু স্বাভাবিকভাবে আমরা কিন্তু পরিস্থিতিটা থাকছে না। কাজেই একটা জিনিস হচ্ছে কি, যে আজকে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে যদি আমরা স্বাভাবিক গতিতে ফিরিয়ে না আনতে পারি, তাহলে তো আমরা আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভবপর হবে না, তাই না? এবং এক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকারের একটা হচ্ছে কি, যে আসলে এইটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? এখন এই অন্তর্বর্তী সরকারের পক্ষে যে নীতিগুলো, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, যে আপনি যদি মূল্যস্ফীতির কথা চিন্তা করেন, এখন মূল্যস্ফীতির তো মূল দায়িত্বটা হচ্ছে তো কেন্দ্রীয় ব্যাংকের, তাই না? এখন বাংলাদেশ ব্যাংকের হাতে তাদের একটা হাতিয়ার থাকে, যেটা দিয়ে তারা এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করে। তাদের হাতিয়ারটা হচ্ছে কি, এই যে যেটাকে আমরা বলি পলিসি রেট, যেটা আর কি, সেইটা হচ্ছে তাদের হাতিয়ার। এখন তাদের হাতিয়ার তো তারা মানে যথাসম্ভব ব্যবহার করেছে, কারণ 10% নিয়ে গেছে, হুইচ সেলডম হ্যাপেন্স, খুব কম সময় এটা 10% উঠেছে। এবং এটা কিন্তু এই যে আপনার পলিসি রেটটা 10% হওয়া মানে কি, এটার একটা কিন্তু নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডটা হচ্ছে কি, আপনি যখন এটাকে পলিসি রেটটাকে যদি 10% করেন, তাহলে কিন্তু এই ব্যাংকগুলোর তাদের যে লেন্ডিং রেট, এটাও কিন্তু বাড়ে। তার মানে লেন্ডিং রেট বাড়া মানে কি, আপনি ঋণ নিতে গেলে আপনার অনেক বেশি রেটে নিতে হবে। এক্সিস্টিং যারা বড়োয়ার আছে তাদের উপরেও তো রেটটা বেড়ে যায়, সবার উপরে। এখন রেট বাড়া মানে কি, এটা আপনার বিনিয়োগের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, প্রবৃদ্ধির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কাজেই এই যে 10%, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক খুব বেশি দিনটা ধরে রাখা ঠিক হবে না, কারণ এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট অন ইকোনমিক অ্যাক্টিভিটিজের উপরে একটা যে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, এটা তো তার একটা মূল্য একটা দিতে হবে আমাদেরকে। কাজেই যত দ্রুততম সময়ে আমরা এই মূল্যস্ফীতিকে যদি কমিয়ে আনতে পারি, তাহলে তখন বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেটটাকে কমিয়ে আনতে সক্ষম হবে। এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে কি, আপনি শুধুমাত্র এই বাংলাদেশ ব্যাংকের যে হাতিয়ার, অর্থাৎ পলিসি রেট, এটাকে বাড়িয়ে কিন্তু আমাদের দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় না। এর সঙ্গে আরো অনেক কিছু দরকার হয়, যেমন আমাদের রাজস্ব নীতি, এটাকে সাপোর্টিভ রাজস্ব নীতি একটা দরকার। একই সঙ্গে আমাদের বাজার ব্যবস্থা যেটা আছে, এটাকেও একটা, যেটাকে বলা যায় একটা ফাংশনাল বাজার ব্যবস্থা থেকে। তা আপনি যদি আমরা দেখেন যে আমাদের বাজার ব্যবস্থা কি ফাংশনাল, আমরা তো ফাংশনাল করতে পারিনি। কারণ এখানটায় সমস্যা হচ্ছে কি, যে এখানটায় যে কোনো দ্রব্যের মূল্য বিনা কারণে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যেটা মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতাটা সৃষ্টি করছে, তাই না? অকারণে বাড়ছে। এটা স্যার এটার সাথে একটু অ্যাড করি আপনার, এটা এই যে পলিসি রেট বাড়িয়ে, ধরেন যে কেউ বলে থাকে যে বাংলাদেশে মূল্যস্ফীতি কন্ট্রোল করা ডিফিকাল্ট। এটার কারণটা হচ্ছে আমাদের এখানে কিন্তু যেটা কনজিউমার লোন যেটা বলা হয়, কনজিউমার লোনটা টোটাল লোনের খুবই কম, 6 to 8%, খুবই কম, 6 to 8%। ম্যাক্সিমাম কিন্তু কি আপনার ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট ফাইন্যান্স বা ওয়ার্কিং ক্যাপিটাল, সো ট্রেড ফাইন্যান্স, এগুলোই। তো এতে কি হচ্ছে যে আপনি ধরেন আমেরিকাতে ইন্টারেস্ট রেট বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল হয়, ইউরোপে কন্ট্রোল হয়, বিকজ ওখানে কনজিউমার লোনের পার্সেন্টটা অনেক বেশি, তো 60, 70 বা 80%। তো যে কারণে কনজিউমার ওর কিস্তির
পরিমাণ বেড়ে যায়, সে কনজাম্পশন কমিয়ে দেয়। তো আপনি এটার সাথে আপনার কি মতামত? এখন একটা হচ্ছে কি যে আপনার বাংলাদেশ ব্যাংকের, যে কোনো দেশের বাংলাদেশ ব্যাংকের তো হাতিয়ার থাকে এবং সেই হাতিয়ারগুলোই তারা ব্যবহার করতে হবে তার কি, তাই না? বাংলাদেশ ব্যাংকের হাতে তো আর কোনো হাতিয়ার নেই। কিন্তু এটা তো উল্টাও হতে পারে স্যার, যে ইন্ডাস্ট্রি ধরেন যে আপনার আমাদের মার্কেটে জিনিসপত্র খাবার দাবার বিক্রি করছে, তার কস্ট বেড়ে গেলে সে তো এই জিনিসের দাম বাড়িয়ে দেবে, সেটা তো ইনফ্লেশন আরো ফুয়েল করবে। না, এখন একটা জিনিস হচ্ছে কি যে আপনি যে কোনো দেশে, হ্যাঁ, আপনি যেটা হচ্ছে যে সাধারণত যেটা ধরা হয় আর কি, যে মূল্যস্ফীতির কারণটা কি, সাধারণভাবে বলা হয় যে এটা এক্সেস ডিমান্ড, অর্থাৎ চাহিদা বেড়ে যাওয়া, বেশি হওয়া। এখন চাহিদাটাকে তাহলে আপনার কন্ট্রোল করতে পলিসি হবে। কি, যে চাহিদাকে কন্ট্রোল করতে হবে। চাহিদা কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংকের হাতে একটাই হাতিয়ার আছে, এই পলিসি রেটটাকে বাড়িয়ে দেওয়া। ইনফ্লেশন চাহিদা এখন ড্রিভেন না। না, ওই জন্যই একটা জিনিস হচ্ছে, আমি প্রথমেই যেটা বলছিলাম যে এককভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা পলিসিটা যতই বাড়াক না কেন, এর একটা সীমাবদ্ধতা আছে। আপনি যেটা বলেন, এটা একটা সীমাবদ্ধতা। ওদের দেশে এটা সম্ভব, কারণ যেহেতু এখানে কনজিউমার লোনের পার্সেন্টেজটা বেশি, সেখানে চাহিদাটাকে সংকুচিত করতে পারে, কিন্তু আমাদের দেশে এটা করতে পারে না। কাজে বাংলাদেশ ব্যাংকের যে হাতিয়ার, এই হাতিয়ারটা আমাদের দেশে অত তীক্ষ্ণ না, ওদের দেশে যত তীক্ষ্ণ। কাজে এই হাতিয়ার দিয়ে আমরা খুব বেশি কিছু করতে পারবো না। এর জন্য আমাদের দরকার কি, একটা ইন্টিগ্রেটেড পলিসি দরকার, যেখানটায় আমাদের ফিসকাল পলিসি, বাজার নিয়ন্ত্রণ পলিসি, এই সবগুলোকে মিলিয়ে আমরা যদি একটা সম্মিলিতভাবে একটা যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা কার্যকরী ব্যবস্থা নেই, তাহলে সেটা সম্ভব। তা এখন এই যে অন্য যেটা, যে আপনি যেমন ধরেন ফিসকাল পলিসিটাকে এর সঙ্গে কনসিস্টেন্ট করা বা বাজার ব্যবস্থা, এটা তো বাংলাদেশ ব্যাংকের হাতে নেই। এগুলো তো অন্যান্য, তার জন্য অন্যান্য মিনিস্ট্রি আছে বা এজেন্সি আছে, তাই না? তাহলে এই সবাই যদি একত্রিত পারে, এখন আপনি দেখেন বাজার নিয়ন্ত্রণে, বাজারটাকে করা, এখন এই বর্তমান সরকার যেটা এখন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ভূমিকাটা হচ্ছে কি, যে এই বাজারটাকে তদারকি ব্যবস্থাকে জোরদার করছে, তাই না? যাতে কেউ হয় মূল্যটাকে স্থির বলছে যে এই মূল্যে বিক্রি করতে হবে, মূল্যটা বেঁধে দিচ্ছে, তাই না? অথবা বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্যে সেটাকে পরিবীক্ষণটাকে বাড়াচ্ছে, তাই না? তারা ভিজিট করছে, বিভিন্ন যে সংস্থা এজেন্সি আছে তারা ভিজিট করছে, করে তারা চেষ্টা করছে যে বাজারটা যদি মূল্যটাকে স্থির হয়। এটার প্রয়োজন আছে, কিন্তু শুধু এটা দিয়ে তো আপনি এই বাজার ব্যবস্থাটাকে করতে পারেন না। কারণ এটা তো আমরা যেটা দেখছি বাজারে, যে হঠাৎ করে মূল্য অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধির প্রবণতা, এটা তো একটা কারণ আছে। এখন আমরা কারণটাকে দূর যদি না করি, তাহলে তো এটা ঘটতেই থাকবে, তাই না? তাহলে আমাদেরকে অন্তর্নিহিত কারণ যেটা আছে ওখানে হাত দিতে হবে। এখন এই আপনি তদারকি ব্যবস্থার মাধ্যমে কিন্তু সেটা করা সম্ভব নয়। আপনার কাছে কি স্যার অন্তর্নিহিত কোনো কারণের কোনো এক্সাম্পল? যেমন ধরেন, আপনি একটা জিনিস দেখেন যে প্রতিটি দ্রব্যের, আমরা যদি আপনার যে কোনো একটা দ্রব্যের কথাই ধরেন, প্রতি দ্রব্যেরই সেটা আমদানি যদি পণ্য হয়, তাহলে আমদানি কারক থেকে ভোক্তা, এই ভোক্তার কাছে যাওয়ার জন্য এর মধ্যে আমরা যেটাকে বলি যে সাপ্লাই চেইন বা ভ্যালু চেইন, যেটা আমরা বলি আর কি, এই ভ্যালু চেইনটার মধ্যে অনেক পার্টিসিপ্যান্ট থাকে, তাই না? সিমিলারলি একইভাবে একটা দ্রব্য যদি দেশে উৎপাদিত হয়, তাহলে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত যাওয়ার জন্য এর মধ্যে অনেক, এই যাতে আমরা মধ্যস্বত্বভোগী বলি, বাংলা ভাষায় বলি, এই অনেক মধ্যস্বত্বভোগী, এদের একটা রোল আছে, তাই না? প্রয়োজনীয় রোল আছে। কারণ আপনার যদি পাইকার না থাকে বা অন্যান্য ইনপুট সাপ্লায়ার আছে, ফার্টিলাইজার, সিড, সেগুলো, একটা জিনিস হচ্ছে কি, যে এই তাদের একটা ভূমিকা থাকে যাতে উৎপাদনকারীর কাছ থেকে এটা ভোক্তার কাছে যায়। এখন সমস্যাটা হচ্ছে কি, এই যে আপনার চেইন যেটাকে আমরা বলছি, যে ভ্যালু চেইন বা সাপ্লাই চেইন, হোয়াটএভার যেটাকে আমরা বলছি, এই চেইনের মধ্যে কোনো পার্টিসিপ্যান্ট যদি
অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়, তাহলে কিন্তু সে করতে পারে কি, তখন এই চেইনটাকে তার নিজের স্বার্থে ব্যবহার করতে পারে, করে আপনি একটা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। তাহলে আপনার জিনিস হচ্ছে কি, আমাদেরকে দেখতে হবে এই যে সাপ্লাই চেইনে ওই রকম এরকম অস্বাভাবিক, ঘটছে কিনা। হ্যাঁ, এবং অস্বাভাবিক ক্ষমতাবান আপনার পার্টিসিপান্ট কারা, এবং তারা কিভাবে এই চেইনটাকে কন্ট্রোল করে তারা নিজের লাভবান হচ্ছে। তাহলে আমাদেরকে ওখানে হাত দিতে হবে, এবং ওই চেইনটা যাতে একটা কম্পিটিটিভ এফিশিয়েন্ট সাপ্লাই চেইন হয়, সেখানে আমাদেরকে হাত দিয়ে করলে তখন কিন্তু আর কারো পক্ষে, আমরা যেটাকে বাংলায় হয়তো সহজ বাংলায় সিন্ডিকেট বলি বা বিভিন্নভাবে জি। বলি, আসলে কিন্তু এখানটায় এটা ওই সাপ্লাই চেইনের দুর্বলতার কারণেই এটা ঘটছে। কোনো কোনো পার্টিসিপেন্ট আছে তারা এত শক্তিশালী জি যে তারা ইচ্ছামতো বাজার ব্যবস্থাটাকে কন্ট্রোল করতে পারে। এই জন্য একটা জিনিস হচ্ছে কি, আমরা বাজারটাকে, ব্যবস্থাটাকে যদি আমরা না করি, তাহলে কিন্তু এই সমস্যাটা আমরা দূর করতে পারবো না। এই আমরা শুধুমাত্র বাজার তদারকি করে এটা কিন্তু সম্ভবপর নয়। এই যে আমাদেরকে মূল যে সমস্যা, ওই সমস্যায় হাত দিতে হবে এবং ওটা দূর করতে হবে, করে আমরা এই সাপ্লাই চেইনটাকে যদি কম্পিটিটিভ এফিশিয়েন্ট সাপ্লাই চেইন একটা দ্রব্যের জন্য করে ফেলতে পারি, তাহলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর হবে না। তখন কিন্তু আপনার এই যে, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, এই প্রতিটি ক্ষেত্রে যদি আমরা পলিসিগুলোকে কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা যদি করি একমাত্র, তাহলেই কিন্তু মূল্যস্ফীতিটাকে আমরা দ্রুততার সঙ্গে কমিয়ে আনতে সক্ষম হব। তাহলে এই যে সমস্যাগুলো যেটা আছে, আমাদেরকে এই সমস্যাগুলোকে প্রতিটিকে হ্যান্ডেল করে, এটা কিন্তু এখনকার একটা বর্তমান সময়ে আমরা যদি এটা না করতে পারি, তাহলে তো মূল্যস্ফীতির যে একটা চাপ, এই চাপটাকে তো আমরা কমাতে পারবো না। একই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, আমাদের বর্তমান সময়ের একটা বড় সমস্যাতে আমরা যেটাকে বলি যে, আমাদের এখানে তো এখন প্রবৃদ্ধিটা তো এখন অনেকটা কমে এসছে, অনেক ক্ষেত্রে নেগেটিভও দেখা যাচ্ছে, তাই না? আমাদের উৎপাদন, আপনি ইভেন কর্পোরেট সেক্টরে দেখেন, অনেক ক্ষেত্রে উৎপাদন কিন্তু এখন স্বাভাবিক গতিতে হচ্ছে না, ইনপুট আসছে না, নতুন বিনিয়োগ হচ্ছে না, সবকিছু। এর তো একটা কস্ট আছে, তাই না? আর আমি গ্রামীণ উৎপাদনের কথা বাদই দিলাম, সেখানেও তো একই রকম সমস্যাগুলো আছে, তাই না? কাজেই এই যে গ্রামীণ খাত, এটাকে করা, তারপরে কৃষি খাত, তাই না? এই যে কৃষি খাত, বন্যার পরে এখন একটা আছে, সামনে বোরো মৌসুম আসছে, তাই না? আমরা জানি, সবাই জানি যে কৃষির জন্য বোরো মৌসুমটা হচ্ছে সবচেয়ে আপনার একটা এই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সময়। এবং বোরো মৌসুমে যদি আমরা উৎপাদনটাকে স্বাভাবিকভাবে বাম্পার একটা ফলন না আনতে পারি, তাহলে কিন্তু এর একটা কৃষি খাতে একটা সমস্যা কিন্তু আমরা থেকে যাবে। যে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখনকার একটা বড় সমস্যা, যে কিভাবে আমরা কৃষি খাতটাকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো এখনই নিতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রামীণ অকৃষি খাত, যেটাকে আমরা বলি কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজেস, সিএমএসএমইস, তাই না? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য তাদের। কারণ একটা জিনিসে কৃষিতে কিন্তু আপনি যেটাকে কর্মসংস্থান, এটা কিন্তু এখন ক্রমাগতভাবে কমে আসছে, তাই না? কাজেই গ্রামীণ যে অকৃষি খাতটা আছে, যেটাকে আমরা সিএমএসএমইস বলি, এই খাতটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কর্মসংস্থানের জন্য। এবং এটার কিন্তু আপনি শুধুমাত্র কর্মসংস্থান নয়, এটার সঙ্গে আপনি দেখেন না, পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন, চীনের কথাই ধরা করেন, চীনের এই খাতটা, এসএমই খাতটা, এরা এক্সপোর্টে তাদের একটা বিরাট ভূমিকা আছে। দক্ষিণ কোরিয়া দেখেন, জাপানে আছেন, প্রতিটি দেশে, আমাদের এই এশিয়ার আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন যে এই খাতটা শুধুমাত্র দেশীয় উৎপাদন নয়, এক্সপোর্টেও তারা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখছে। আমাদের এখানে কই? তাহলে এটাকেও স্যার আরো অ্যাক্টিভেট করতে হবে আপনি বলছেন, এবং কিভাবে এটারে ভাইব্রেন্ট করা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। অন্তত এনি আদার সাজেশন অন্য কিছু? আরেকটা হচ্ছে যে আপনার আমাদের এই যে যেটা আমাদের কর্পোরেট খাত যেটাকে বলি আর কি, তাই না? এই কর্পোরেট খাতটা কিন্তু এখন একটা বিভিন্ন সমস্যার মধ্যে আছে। অর্থাৎ এই কর্পোরেট খাতটাকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এটা যাতে তাদের উৎপাদন ক্ষমতা, অর্থাৎ সামগ্রিকভাবে আমার মনে হয় যে আমাদের যে অর্থনীতির যে
বিভিন্ন খাতগুলো আছে, এই অর্থনীতির বিভিন্ন খাতগুলোকে আমাদের তারা যে এখন সমস্যার মধ্যে রয়েছে, এই সমস্যাটাকে দূর করে কিভাবে নতুন বিনিয়োগ এখানে করা যায়, দেশীয় এবং বিদেশি বিনিয়োগ, এই বিনিয়োগটা যদি না আসে, যেমন রেডিমেড গার্মেন্টসের কথা যদি চিন্তা করুন, এটাও তো এখন বিভিন্ন সমস্যায় ভুগছে, তাই না? এখন রেডিমেড খাতের একটা, যতই আমরা রেডিমেড খাতের কথা বলি না কেন, রেডিমেড খাত আমাদের এক্সপোর্টের 85%-এরও বেশি, তাই না? তাহলে এই যে একটা বড় খাত, এই খাতটা যদি আমাদের এক্সপোর্ট যদি সঠিক সময় না দিতে পারে বা করতে না পারে, তাহলে তো এক্সপোর্টের একটা বিরাট হবে। কাজে এই জিনিসটাকে আমাদের দেখতে হবে। আর একটা বড় জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের রেমিটান্সে এখন তো অনেকটাই আমরা দেখছি যে আসছে, তবে বেড়েছে, তবে এখানটা আমার মনে হয় যে কমপ্লাসেন্সির কোনো সুযোগ নেই, কারণ এই যে বাড়ছে এটাকে আমাদের ধরে রাখতে হবে এবং এটা আরো বাড়াতে হবে এবং বাড়ানো সম্ভব, যেটা অত্যাবশ্যকীয়। কারণ যদি আমরা এই এক্সপোর্টটাকে করতে একটু সময় লাগে, তাই না, ঘুরিয়ে আনতে একটু সময় দরকার, কিন্তু এই রিমিটেন্স কিন্তু আমরা যদি সঠিকভাবে এটাকে করি, এটা ইমিডিয়েট আমরা ইম্প্যাক্ট পাবো। দেখেন না হঠাৎ কত ঘুরে দাঁড়িয়েছে, কতটা প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে বাড়ছে, তাই না? তাহলে এই যে আপনার রিমিটেন্সের বা বৃদ্ধির যে প্রবণতা, এই প্রবণতাটাকে আমাদের ধরে রাখতে হবে এবং এটাকে আরো দ্রুত গতিতে বাড়ানোর প্রচেষ্টা নিতে হবে, যেটা সম্ভবপর যদি রাইট পলিসি আমরা নিই। তাহলে এই যে কতগুলো ইমিডিয়েট, আমি আশা করি স্যার অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো, আপনার এই সাজেশন, আলোচনা, এখান থেকে তারা আসলে পরামর্শ পাবে এবং তারা সেগুলো করার চেষ্টা করবে। তো স্যার আমরা আলোচনাটা শেষ করতে চাই। আপনার যদি অন্য কোনো মেজর পয়েন্টস, কি পয়েন্টস আপনি বলতে চান, সেরকম কোনো কিছু কি আছে নাকি আলোচনা আমরা শেষ করব? না, আমার মনে হয় যে আসলে এখন একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের তো সামগ্রিকভাবে গোটা রাষ্ট্র ব্যবস্থা, তাই না, তার মধ্যে একটা দুর্বলতা বিভিন্নভাবে এসছে এবং আমাদের নতুন করে সংস্কারগুলো করা হচ্ছে। তাহলে একটা বড় জিনিস হচ্ছে কি, আমাদের এই সংস্কারগুলো দ্রুততম সময়ে করার প্রয়োজন আছে, কারণ আমাদের হাতে তো সময় নেই, তাই না? যে সংস্কারগুলো যত দ্রুত করব, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি তত দ্রুত ঘুরে দাঁড়াবে এবং রাষ্ট্র কাঠামোটাকে তত তাড়াতাড়ি আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারবো। কাজে এই সময়টাকে আমাদের যতটা পারা যায় প্রোডাক্টিভলি ব্যবহার করতে হবে, এইটা সময়ের দাবি। কারণ এখানেই আমাদেরকে না হলে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে বাধ্য হবো। হ্যাঁ, এইটা আমাদের মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারে তাদেরকে এগিয়ে নিতে হবে দ্রুততার সঙ্গে। বর্তমান সময়ে তারা অনেকটাই এগিয়ে নিয়েছেন, কিন্তু এখনো অনেক পথ বাকি। রাইট স্যার। ডক্টর মোস্তফা কে মুজারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। জি দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের অর্থনীতি, সামগ্রিক অবস্থা এবং কি করণীয়, সেরকম ব্যাপারেও স্যার কথা বলেছেন এবং বাংলাদেশ ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করেছে। আমাদের বিশ্লেষণ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।